আমি আমার অনেক ভিডিও বানিয়েছি যেগুলো নির্দিষ্ট কোনো সেক্টরের টপ 5 বা টপ 3 আমার পছন্দের যে কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলোর ব্যাপারে। তো আজকের ভিডিওটা একটু আলাদা রকম হতে চলেছে, কারণ এই ভিডিওটা পার্টিকুলার কোনো সেক্টর নিয়ে নয়। এই ভিডিওটা হবে লং টার্ম ইনভেস্টরদের জন্য, এবং এমন তিনটে স্টকের নাম আমি বলবো যে স্টকগুলো আগামী 10 বছরের জন্য ইনভেস্ট করে নিশ্চিন্তে ছেড়ে দেওয়া যেতে পারে। শেষের যে স্টকটা, সেই স্টকটা একটা স্মল ক্যাপ কোম্পানি, এবং এই কোম্পানিটা বর্তমানে যে জায়গায় পজিশনে আছে সেই জায়গা থেকে কিন্তু কিছুটা রিস্কিও আছে। তো যাদের রিস্ক নেওয়ার মতো ক্যাপাসিটি আছে তারাই এই স্টকটার দিকে ঝুঁকতে পারো। আদারওয়াইজ বাকি যে দুটো কোম্পানি নিয়ে আমি কথা বলবো সেই কোম্পানি দুটোর দিকে তোমরা ইন্টারেস্টেড থাকতে পারো। তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। কারণ আমরা প্রায় দেখি যে মার্কেটে যেরকম আপস অ্যান্ড ডাউনস চলে, তো সেই জায়গা থেকে কখনো মনে হয় যে এই স্টকটা অনেকটা ডাউন হয়ে যাবে, যা হোক 10%, 15% কি 50% যা প্রফিট করেছি বিক্রি বাট্টা করে বেরিয়ে যায়। তো সেই জায়গা থেকে বেঁচে থাকার জন্য, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য মিনিমাম 10 বছর নিশ্চিন্তে এই স্টকগুলো হোল্ড করা যেতে পারে। এবং ফিউচারের যে আমাদের যে পেনশন বলতে পারো, বুড়ো বয়সে এই স্টকগুলো কিন্তু আমাদেরকে হেভিভাবে মাইলেজ দিতে পারে। কারণ আমরা ম্যাক্সিমাম যারা চাকরি বাকরি করি কি ব্যবসা করি যাই করি, খুব কম লোকই আছে যারা সরকারি চাকরি করে। তো ম্যাক্সিমাম লোকই প্রাইভেট ফার্মে চাকরি করে বা ব্যবসা করে। তাদের তো আর পেনশনের ব্যাপার তো কিছুই নেই যে বুড়ো বয়সে কি হবে, এককালীন টাকাও তারা পাবে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই স্টকগুলো তাদের কিন্তু ভবিষ্যতের জন্য একটা বড় অ্যামাউন্ট কিন্তু তৈরি করে দিতে পারে। তবে ওই যে বললাম 10 বছর হোল্ড করতে হবে। কিন্তু আমার পছন্দের যে তিনটি স্টক, সেই তিনটি স্টকের মধ্যে প্রথম যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেই স্টকটা ডিফেন্স সেক্টর থেকে বিলং করে, এবং বলতে পারো মোনোপলি একটা স্টক। মানে এই কোম্পানি ছাড়া এই যে সেক্টরটা আছে, এই সেক্টরে কিন্তু অন্য কোনো কোম্পানি কাজ করে না। আমরা দেখেছি লাস্ট 2 বছরে ডিফেন্সের এমন এমন কোম্পানি আছে যারা মাল্টি ব্যাগার রিটার্ন অলরেডি দিয়ে দিয়েছে, যেমন কোচিন শিপইয়ার্ড আছে, গার্ডেন শিপ বিল্ডার আছে, মাঝগাঁও ডক আছে, অনেক কোম্পানি আছে। এইসব এত কোম্পানির মধ্যে আমার পছন্দের যে কোম্পানিটা আছে, অলওয়েজ মাই ফেভারিট, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। বন্ধুরা, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড তেজাস বিমান মানে ফাইটার জেট তৈরি করে এবং অ্যাটাক হেলিকপ্টার তৈরি করে, যেগুলো অন্য কোনো কোম্পানি কিন্তু ভারতবর্ষে আর কেউ তৈরি করে না। এবং এই কোম্পানিটা ম্যাক্সিমামটাই গভর্নমেন্টের কাছে। তো ডুবে যাওয়ার তো চান্সেস মানে 90% নেই বললেই চলে, তবুও আমরা কিছুটা রিস্কে রাখতেই হবে, কারণ শেয়ার মার্কেট কোনো কিছু সিওরিটি থাকে না। তো সেই জায়গা থেকে এই স্টকটা আমার পছন্দের প্রথম স্টক। এই কোম্পানি মার্কেট ক্যাপিটাল আছে বন্ধুরা 2,75,000 কোটি টাকার কাছাকাছি। কারেন্ট শেয়ার প্রাইস মার্কেটে ট্রেড করছে 4,117 টাকা, এবং সে তার অল টাইম হাই থেকে এখনো পর্যন্ত 25% ডিসকাউন্টে কিন্তু ট্রেড করছে। এই কোম্পানির কারেন্ট যে পি আছে বন্ধুরা মাত্র 32.5, এবং ইন্ডাস্ট্রি পি আছে 100। মানে অনেকটাই আন্ডার ভ্যালুড হয়ে এখন কিন্তু ট্রেড করছে, কারণ এই দীর্ঘ কারেকশনের মধ্যে এই স্টকটা হিউজভাবে কারেকশন হয়েছে এবং হেলদি কারেকশন কিন্তু হয়ে গেছে। এই স্টকের আরওসি আছে বন্ধুরা 38.9%, আরওই আছে 28.9%। কোম্পানি কিন্তু ডেপ ফ্রি, কোনো রকম ধার দেনা নেই। এই কোম্পানির প্রোমোটার স্টেক আছে 71.64%, যেটা পুরোটাই গভর্নমেন্টের কাছে মানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে। এফআইআইরা তাদের কিন্তু লাস্ট কোয়ার্টারের থেকে এই কোয়ার্টারে স্টেক বাড়িয়েছে। 11.85 ছিল সেপ্টেম্বর কোয়ার্টারে, ডিসেম্বর কোয়ার্টারে তারা 12.26% স্টেক করে নিয়েছে। ডোমেস্টিক ইনস্টিটিউশনের স্টেক আছে 8.13%, এবং পাবলিকের স্টেক কিছুটা কমেছে। তো 8.13% থেকে কমে 7.95% হয়েছে ডিসেম্বর কোয়ার্টারে। তো এফআইআইরা তাদের কিন্তু স্টেক বাড়িয়েছে, পাবলিক স্টেক বিক্রি করেছে, কারণ পাবলিক এই ক্র্যাশের যে ধাক্কা সেটা কিন্তু নিতে পারেনি। পাবলিকের মধ্যে ম্যাক্সিমাম যারা রিটেল ইনভেস্টর আছে তারাই। তো রিটেল ইনভেস্টররাই ক্র্যাশের ধাক্কা নিতে পারে না, অনেকে ভাবে সব শেষ হয়ে যাবে, যা প্রফিট হয়েছে ভাই বুক করে বেরিয়ে যাও। তো সেই জায়গা থেকে পাবলিকের স্টেক কিন্তু সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে অনেকটাই কমে গেছে। এরপরের যে 2 নম্বর স্টক বন্ধুরা, সেটা হচ্ছে একটা পাওয়ার সেক্টর থেকে বিলং করে এবং আমাদের সকলেরই খুব পরিচিত একটা স্টক, কারণ এই কোম্পানিটা আমাদের পশ্চিমবঙ্গের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। কোম্পানিটার নাম হচ্ছে সিইএসসি, আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের সিএসসি। সিএসসি ইলেকট্রিক সাপ্লাই করে, এবং বিশেষ করে কলকাতার যে মেট্রো সিটি সেখানে ইলেকট্রিক সাপ্লাই করে আমরা সকলেই জানি। এবং এই কোম্পানি শুধু যে কলকাতাতে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে সাপ্লাই করে এরকমটা নয়, বাইরে
দু-তিনটে স্টেট আছে, সেখানেও তাদের সাপ্লাই চেন আছে যারা ইলেকট্রিক ডিস্ট্রিবিউশনে কাজ করে। এবং ম্যাক্সিমামটাই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ইলেকট্রিক যেটা উৎপন্ন হয় সেটাই, মানে কোল থেকে, কয়লা থেকে যেটা উৎপন্ন হয় সেটা আর কি সাপ্লাই করে। তো আস্তে আস্তে তারা কিন্তু রিনিউয়াল সেক্টরের দিকেও ঝুঁকছে, যেটা হচ্ছে সোলার ইন্ডাস্ট্রির দিকেও তারা কিন্তু ঝুঁকছে, এবং সেখান থেকে তারা পাওয়ার কিন্তু সাপ্লাই করবে ইন ফিউচার বিভিন্ন জায়গাতে, ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য বা ডোমেস্টিক ইউজের জন্য কিন্তু তারা ওই রিনিউয়াল এনার্জি মানে সোলার সেক্টর থেকে কিন্তু তারা সাপ্লাই করবে তাদের ইলেকট্রিসিটি। তো কোম্পানি মার্কেট ক্যাপ অনুযায়ী কোম্পানি এখনো অনেকটাই ছোট আছে, সবে কোম্পানি একটু বড় হয়েছে, আস্তে আস্তে আরো বড় হবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়, কারণ ইলেকট্রিসিটি তো কেউ আর নেওয়া বন্ধ করবে না, কারণ যত দিন যাবে মেট্রো সিটি ছাড়িয়ে গ্রামের দিকে ঢুকবে, এবং বিভিন্ন ছোট ছোট যে মফস্বল শহরগুলো আছে সেই সব জায়গাতে কিন্তু আস্তে আস্তে ডিস্ট্রিবিউশনের কাজ তারা শুরু করে দিয়েছে। তো এই জায়গা থেকে আমার মনে হয় সিএসসির ভবিষ্যৎ কিন্তু খুবই উজ্জ্বল বন্ধুরা। এই সিএসসি কোম্পানি মার্কেট ক্যাপিটাল আছে 20,235 কোটি টাকা, প্রাইস 153 টাকা শেয়ার প্রাইস, এবং কারেন্ট যে পি চলছে 14.5, আর ইন্ডাস্ট্রি পি আছে 32, মানে হাফেরও কম কিন্তু ট্রেড করছে একটা মানে ঠিকঠাক ভ্যালুওয়ালা আন্ডার ভ্যালুড একটা স্টক, পাওয়ার স্টক, যেটা রিনিউয়াল সেক্টরের সাথেও আস্তে আস্তে ঢুকছে। আরওসি আছে 11.6%, আরওই আছে 12.1%, এবং কোম্পানি কিন্তু অনেকটাই ডেপ্ট আছে, এটা একটা নেগেটিভ পয়েন্ট একটা লং টার্ম ইনভেস্টারের জন্য। তো সেই জায়গা থেকে যদি ডেপ্টটা কিছুটা কমে যায় তো কোম্পানির কিন্তু আর কোনো রকম নেগেটিভ পয়েন্ট সেরকম কিছু নেই। ডেপ্ট আছে প্রায় 15,000 কোটি টাকার কাছাকাছি কিন্তু ডেপ্ট আছে, তো এটা একটা কিন্তু নেগেটিভ পয়েন্ট কোম্পানির কিন্তু দেখা। প্রোমোটার স্টেক আছে বন্ধুরা 52.11%, ফায়ার স্টেক আছে 13.30%, আর ডোমেস্টিক ইনস্টিটিউশনের স্টেক আছে 22.63%। তার মধ্যে এলআইসি অফ ইন্ডিয়ার স্টেক আছে 3.41%, মানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনেরও কিন্তু এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট আছে। আর পাবলিকের স্টেক আছে 11.96% মাত্র। তো হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড বলো কি সিএসসি বলো, দুটোতেই কিন্তু পাবলিকের যে উপস্থিতি, রিটেল ইনভেস্টার তাদের কিন্তু উপস্থিতি কম, বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টার তাদের উপস্থিতি কিন্তু হিউজ ভাবে কিন্তু আছে। এই কোম্পানিটাকে মনে হয় ঠিকঠাক লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, তাহলে অবশ্যই এই কোম্পানিটাকেও ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারো। এরপরে যে কোম্পানি নিয়ে কথা বলবো তার আগে একটু ছোট করে বলে দিই কোম্পানিটা কি নিয়ে কাজ করে। আমাদের ইন্ডিয়ান রেলের জন্য কভার সিস্টেম বানাচ্ছে। আমরা কভার সিস্টেম সম্পর্কে কম বেশি কিন্তু সকলেই জানি। কিছু মাস আগে পর্যন্ত খবরের চ্যানেল বা নিউজ পেপার খুললেই কিন্তু দেখতে পেতাম যে আজকে এখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, এই মালগাড়ির সাথে সম্মুখের লোকাল ট্রেন ঢুকে গেছে, একই লাইনের মধ্যে চলে এসছে, মালগাড়ি উল্টে গেছে, এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্ট করে প্রচুর মানে ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অনেক লোকের প্রাণ চলে গেছে। তো এই জিনিসটা কেন হচ্ছে? এটা হচ্ছে সিগন্যালিং সিস্টেমের প্রবলেম। তো জনসংখ্যা বাড়ছে, ট্রেনের সংখ্যাও বাড়াতে হচ্ছে গভর্নমেন্টকে। তো সেই জায়গা থেকে কিন্তু সরকার একটা অন্য একটা পদ্ধতি নিয়েছে, যেটা হচ্ছে কভার সিস্টেম। কভার সিস্টেম হচ্ছে দুটো ট্রেন যদি একই লাইনেও চলে আসে কখনো চলতে চলতে, সম্মুখে এসে কিন্তু ধাক্কা মারবে না, তারা অটোমেটিক কিন্তু ব্রেক কষে দেবে, এবং সে বুঝে যাবে যে আমার ট্র্যাকে অন্য একটা ট্রেন ঢুকে পড়েছে, তো দাঁড়িয়ে যাবে, তার স্পিড স্লো হয়ে যাবে, সজোরে সে ধাক্কার ব্যাপারটা কিন্তু আর হবে না, বা ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটনা কিন্তু ঘটবে না। তো ইতিমধ্যে অনেক একটা কাজ হয়েও গেছে, অনেকটা মানে জাস্ট ওই 5 থেকে 6% মতো কাজ এখনো পর্যন্ত হয়েছে। ইন্ডিয়ান রেলের যতটা রেল নেটওয়ার্ক আছে তার মধ্যে জাস্ট ওই 5-6% মতো কাজ হয়েছে, এখনো কত কাজ বাকি আছে। তো এই কোম্পানিটা এই কভার সিস্টেম কিন্তু তৈরি করে, এবং যে লেভেল ক্রসিং থাকে, এখন তো প্রত্যেক লেভেল ক্রসিং দেখে নিয়েছি আমরা অটোমেটিক লেভেল ক্রসিং। আগেকার দিনে কি হতো, ঘুরিয়ে ঘুরিয়ে একজন লোক থাকতো, সে ঘুরিয়ে 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 ব্যাপারটা করতো, এখন একটা সুইচ টিপে দেয় অটোমেটিক কিন্তু রেল লাইনের যে ক্রসিং গুলো বন্ধ এবং খুলে যায়। এই কোম্পানি কিন্তু লেভেল ক্রসিংও কিন্তু তৈরি করার কাজ করে। কোম্পানি ওয়াটার ম্যানেজমেন্টেরও কাজ করে, এবং রেলের যে সিসিটিভির যে সিস্টেম, সেই সিসিটিভি সিস্টেমেও এই কোম্পানি কিন্তু কন্ট্রাক্ট নিয়ে কাজ করে ইন্ডিয়ান রেলের থেকে। মানে ম্যাক্সিমামটা রেলের হয়েই কিন্তু কাজ করে, রেলের যে প্রোটেকশন বা সফটওয়্যার জনিত যে ব্যাপারগুলো থাকে সেই সিস্টেমে, মানে অ্যান্টি অ্যাক্সিডেন্টাল যে সিস্টেমগুলো থাকে সেই সিস্টেম নিয়ে কাজ করে। টেলিকম এবং ডিফেন্স সেক্টরেও কোম্পানি কাজ করে। কোম্পানির এখন কারেন্ট যে ক্যাপাসিটি আছে বর্তমানে পার মান্থ 100টা করে কভার সিস্টেম তৈরি করে, তো সেটাকে 250 পার মান্থ সেই ক্যাপাসিটিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে, এবং পার মান্থ 10টা করে লেভেল ক্রসিং তৈরি করে সেটাকে 25 কোয়ান্টিটিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে পার মান্থ। তো সেই জায়গাতে নিয়ে যেতে গেলে কোম্পানির প্রচুর টাকা এবং ইনভেস্টমেন্টের দরকার। তো আমার মনে হয় কোম্পানিতে এখন যে সিচুয়েশনে আছে সেইটাই হচ্ছে এখন সঠিক সময় ইনভেস্টমেন্ট করার, কারণ হচ্ছে রেলের কভার সিস্টেম কিন্তু সব জায়গায় ছড়িয়ে পড়বে, কারণ রেল নেটওয়ার্ক আমাদের ভারতবর্ষের বিশাল। যে সময় আসছে 2030 পর্যন্ত,
সেই সময় কিন্তু রেলের একটা হিউজ কিন্তু আমরা মানে কি বলবো মানে বিশাল একটা উন্নতি আমরা দেখতে পাবো। তো বুলেট ট্রেন আসছে, চারিদিকে মেট্রো সেট তৈরি হচ্ছে শহরগুলোতে, এবং লোকাল ট্রেনের সংখ্যা বাড়ছে, বন্দে ভারত, বিভিন্ন রকম ট্রেন, মালগাড়ি। তো সব দিকে একটা উন্নয়নমূলক একটা কিন্তু রেলের কিন্তু কাজ চলছে। তো আমার মনে হয় এই স্টকটা যদি কারোর মানে ওই বললাম না প্রথমে আমি বলে দিলাম যে আমি শেষ যে স্টকটা বলবো, যদি কারোর রিস্ক নেওয়ার ক্যাপাসিটি থাকে, কারণ স্টকটা কিন্তু খুবই ভোলাটাইল। আর স্টকের ফান্ডামেন্টালটাও একটু ভালো আবার একটু খারাপ, মানে 50-50, পুরোটা ভালো আমি এমনটাও বলবো না। কি একটা স্টক সেইভাবে কিন্তু ভেবেচিন্তে অ্যানালিসিস করে ইনভেস্টমেন্ট যদি করতে চাও করতে পারো। কোম্পানি রিসেন্টলি কেইসি ইন্টারন্যাশনালের সাথে কিন্তু একটা জয়েন্ট ভেঞ্চার মানে টাই আপ করেছে এই কভার সিস্টেম বানানোর জন্য। কোম্পানির হাতে যে কারেন্ট যে অর্ডার বুক আছে প্রায় 600 কোটি টাকার মতো কিন্তু অর্ডার বুক ইন হ্যান্ড আছে। কোম্পানির নাম হচ্ছে কার্নেক্স মাইক্রোসিস্টেমস ইন্ডিয়া লিমিটেড। কোম্পানির মার্কেট ক্যাপিটাল 2262 কোটি টাকা, এবং কোম্পানির যে কারেন্ট যে শেয়ার প্রাইস, সেই শেয়ার প্রাইস হচ্ছে 1349 টাকা। পিইটা নেগেটিভ আছে, -213 এর পিই। আচ্ছা, আরওসি আছে বন্ধুরা নেগেটিভ -21%, আরওই আছে নেগেটিভ -28%। বাট কোম্পানি অলমোস্ট ডেট ফ্রি, মানে সেরকম কিন্তু ধার দেনা নেই। কোম্পানি একটা ছোট কোম্পানি, খারাপ তার আরওসি আরওইটা আছে। তো আমার মনে হয় 1-2 বছরের মধ্যে মেবি সেটা ঠিক হয়ে গেলেও হয়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে এই কোম্পানিটা যেভাবে অর্ডার পাচ্ছে বা যে সেক্টর নিয়ে কাজ করছে, এর ভবিষ্যৎ উজ্জ্বল বলে আমার এটা দৃঢ় বিশ্বাস। বাট কোনো রকম কোনো রেকমেন্ডেশন নয়, বারবার বলছি কিন্তু বন্ধুরা। আচ্ছা, কোম্পানি প্রোমোটার স্টেক আছে 29.08%, প্রোমোটার একটু কম আছে। আচ্ছা, এফআইআই তাদের স্টেক বাড়িয়েছে, 0.49% ছিল সেপ্টেম্বরে, ডিসেম্বরে সেটা বেড়ে 1.16% হয়েছে। আর ডিআইআই 0.04% ছিল সেপ্টেম্বরে, সেটা বেড়ে 0.73% হয়েছে। গভর্নমেন্টের সামান্য স্টেক আছে 0.06%। আর পাবলিক কিন্তু যা স্টেক ছিল সেখান থেকে পাবলিকের স্টেক কিন্তু কমেছে। এটা একটা খুব ভালো একটা সাইন, যেখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের ইন্টারেস্ট বাড়ছে এই কোম্পানির প্রতি, আর রিটেল ইনভেস্টরের সংখ্যা কিন্তু কমছে। তো ভোলাটিলিটি কিন্তু আস্তে আস্তে আমার মনে হয় কমে যাবে, কারণ যখনই কোনো বড় বড় ইনভেস্টর ঢোকে, ইনস্টিটিউশনাল ইনভেস্টর মানে এফআইআই এবং ডিআই, তো একটা স্টেবিলিটি কিন্তু চলে আসে আস্তে আস্তে কোম্পানির মধ্যে। তো পাবলিকের সেপ্টেম্বরে ছিল 70.26%, সে জায়গায় সেটা কমে 68.96% হয়েছে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি 3টে কোম্পানি আমার পছন্দের, যেগুলো 10 বছর পর্যন্ত হোল্ড করা যেতে পারে বলে আমার এটা মনে হয়েছে। ভিডিওটা তোমাদের কতটা ইনফরমেটিভ লাগলো সেটা কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।